নমস্কার সমস্ত অভিভাবকদের আমার আন্তরিক অভিনন্দন এবং ছাত্রছাত্রীদের জানাই অশেষ অভিনন্দন। আগামী দিনেও আমাদের এই ক্লাসগুলো চলবে। বিগত যে ক্লাসগুলো তোমরা দেখে এসেছো সেগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। আজকে আমরা প্রকৃতি বিজ্ঞান পড়ব। দশম শ্রেণীর প্রকৃতি বিজ্ঞান পড়াবেন আমাদের মাননীয় শিক্ষক শ্রী বীরেশ চন্দ্র লায়ের মহাশয়। উনি আদ্রা নিগমনগর উচ্চ বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। উনি আজকে তোমাদের প্রকৃতি বিজ্ঞান পড়াবেন। প্রকৃতি বিজ্ঞানের এককটা হচ্ছে চল তড়িৎ এবং উপ একক স্থির তড়িৎ। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং এই ক্লাসটাও ভালো লাগবে। একটা ছোট্ট কথা বলি, আজকে আমাদের ক্লাসটা 7টা থেকে শুরু হলো, কারণ এখানে একটা প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে। হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ায় আমরা ক্লাসটা 6টার পরিবর্তে 7টা থেকে শুরু করতে বাধ্য হলাম। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের ক্লাসটি করতে আসছেন মাননীয় বীরেশ চন্দ্র লায়ের মহাশয়। নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমি মাস্কটা একটু খুলে নিই, নইলে অসুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রতিদিনই 6টা থেকে খাস খবর বাংলাতে বিভিন্ন ক্লাস পরপর করে এসছো। আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরিতে 7টায় শুরু হলো। আমি বীরেশচন্দ্র লায়েক, নিগমনগর NS উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক, তোমাদের আজকে ভৌতবিজ্ঞানের ক্লাস করাবো। ভৌতবিজ্ঞানের সেকেন্ড ইউনিটের তোমাদের আছে তাপ এবং চলতড়িৎ, পদার্থবিজ্ঞানের অংশ এবং কেমিস্ট্রির অংশও আছে। তো পদার্থবিজ্ঞানের অংশের মধ্যে আমরা আজকে শুরু করব চলতড়িৎ। তড়িৎ সম্পর্কে আমরা প্রত্যেকেই অবহিত আছি। আমরা এখন যারা বাড়িতে আছি বা আমি এখানে আছি, এখানে বাল্ব জ্বলছে, লাইট জ্বলছে, ফ্যান চলছে বাড়িতে নিশ্চয়ই তোমাদের। যদি টিভিতে দেখছো তাহলে টিভিও চলছে, বা মোবাইলে দেখলে পরে মোবাইলেও চলছে। প্রত্যেকটার জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে তড়িৎ শক্তি। সেই তড়িৎ শক্তি নিয়েই আমরা আলোচনার মধ্যে যাব। এখন চলতড়িৎ শুরু করার আগে স্থির তড়িৎ সম্পর্কে একটু আমরা আলোচনা করে নিই, যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। কিছুটা হয়তো আমরা ক্লাস 8-এ পড়েছি, আরেকটু বিস্তারিত আমরা স্থির তড়িৎ সম্বন্ধে জানব, তারপরে চলতড়িতে অগ্রসর হব। তার আগে আমরা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট দেখি। যদিও এক্সপেরিমেন্টটা হয়তো অসুবিধা হতে পারে, কারণ বৃষ্টি হয়ে গেল, বৃষ্টিতে স্থির তড়িতের পরীক্ষা খুব একটা ভালো হয় না। তাও দেখা যাক, চেষ্টা করা যাক কি হচ্ছে। এই আমার কাছে একটা চূর্ণি, একটু চুলটা আঁচড়ে নিই, দেখা যাক কি হয়। উঠছে কিন্তু উঠতে পারছে না ওয়েদারের জন্য, এই আটকে গেছে একটা। আরেকবার দেখা যাক, ভালো করে দেখে নিই আর একটু। আরেকবার চেষ্টা করা যাক। আসলে বৃষ্টি হয়ে গেলে স্থির তড়িতের এক্সপেরিমেন্ট ভালো হয় না। অনেকগুলো আটকে গেছিল, এই দেখো আটকেছে। গুড। নেক্সট আরেকটা এক্সপেরিমেন্টে আমরা যাই। এদিকে একটা থার্মোকল, এই থার্মোকলের টুকরোগুলোর কাছে
ছোট ছোট টুকরো করে নিই। একটা কাটার নিয়ে যাচ্ছি। কেউ আটকাচ্ছে কি? কেউ আটকাচ্ছে না। এরপর দেখা যাক কি হয়। দেখো, কাটার সাথে সাথে কিন্তু এটা আটকে গেছে, দেখতে পাচ্ছ? থার্মোকলের টুকরো কিন্তু ছুরির সাথে আটকে গেছে। আটকে যাচ্ছে, তাই না? ওকে, এরকম অনেক এক্সপেরিমেন্ট তোমরা বাড়িতেই করতে পারো। তবে অবশ্যই এই ধরনের এক্সপেরিমেন্ট করতে গেলে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে ওয়েদারটাকে শুকনো হতে হবে। শুকনো না হলে কিন্তু অসুবিধা হবে। এখন কেন এই জিনিসটাকে দেখালাম? ঠিক একই ধরনের একটি পরীক্ষা বা অবজারভেশন করেছিলেন গ্রিক দার্শনিক থেলস। কতদিন আগে জানো? আজ থেকে প্রায় 2600 বছর আগে, অর্থাৎ খ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে ঠিক একই ধরনের একটি তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। কি করেছিলেন না, এম্বার। এম্বার হলো পাইন গাছের আঠা। যেমন আমাদের এই লোকালের মহুল গাছে কাটলে পরে আঠা, বা সিরিজ গাছ কাটলে পরে একটু আঠা বার হয়, ঠিক একই রকমের পাইন গাছের আঠাকে পশম দিনে তিনি ঘষেছিলেন। ঘষার পরে তিনি এম্বারে গায়ে ছোটো ছোটো কাগজের টুকরো, যেমন আমি চিরুনির কাছে নিয়ে গেছিলাম তেমনি ছোটো ছোটো কাগজের টুকরো নিয়ে যাওয়ার পর তিনি লক্ষ্য করলেন যে ওই কাগজের টুকরোগুলো এম্বারের গায়ে আটকে যাচ্ছে। এর অনেক দিন পর 1600 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম গিলবার্ট দেখলেন যে শুধু এম্বার নয়, এবোনাইট, কাঁচ, কাগজ, এরকম অনেক পদার্থের মধ্যে এই ধরনের আকর্ষণী ক্ষমতা জন্মায়। অর্থাৎ ঘটনা যেটা হলো, একটা পদার্থকে আরেকটা পদার্থে দিয়ে ঘর্ষণ করলে পরে পদার্থটির মধ্যে এক আকর্ষণী ক্ষমতার সৃষ্টি হয়। গ্রিক ভাষায় এম্বারকে বলা হয় ইলেকট্রন। এম্বারকে বলা হয় ইলেকট্রন। এই ইলেকট্রন নাম থেকেই এসেছে ইলেকট্রিসিটি। অর্থাৎ একটা বস্তুকে যখন আরেকটার সাথে ঘর্ষণ করে পরে বস্তুতে এই ধরনের আকর্ষণী ক্ষমতা জন্মায়, তখন বস্তুটিকে বলা হয় তড়িতাহিত হয়েছে, এবং ঘটনাটাকে বলা হয় তড়িতাহিতকরণ। ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হয়। এখন আমরা এসে যাই যে এই তড়িৎটা কী। যেমন আমরা এর আগে জানি যে মহাকর্ষ বল, নিউটন যেটা আবিষ্কার করেছিলেন, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এবং আকর্ষণ করার মূল কারণ কি, কী জন্য আকর্ষণ করে? পদার্থের কোন ধর্মের জন্য? না, পদার্থের ভরের জন্য। ঠিক একই রকমভাবে যখন কোনো বস্তু তড়িৎ ক্ষেত্রে বা চুম্বক ক্ষেত্রে রাখা হয়, তখন যে ধর্মের জন্য তার উপর বল ক্রিয়া করে, যে ভৌত কারণের জন্য, সেই ভৌত ধর্ম বা ভৌত কারণটাকেই বলা হয় তড়িৎ আধান। এখন এই তড়িৎ আধান কেন সৃষ্টি হচ্ছে? ঘর্ষণের ফলে তড়িৎ আধান কেন সৃষ্টি হচ্ছে? না, এটা জানতে গেলে আমাদেরকে আরেকটু ভেতরে যেতে হবে। কীরকম না, আমরা জানি যে কোনো পদার্থই পরমাণু দিয়ে গঠিত, আর পরমাণু মানেই তার কেন্দ্রক এবং ইলেকট্রন মহল দুটো অংশ আছে। পরমাণুর কথা যদি আমরা ভাবি, তাহলে এর মধ্যে এটা বলা হয় কেন্দ্রক। কেন্দ্রকে কি থাকে না, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটন যা ধনাত্মক আধানযুক্ত কণা, এবং তার বাইরে বিভিন্ন কক্ষপথে নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন ঘুরতে থাকে।
এখন এই যে আহিতকরণের কথা বললাম বা তড়িতের কথা বললাম, দু রকমের তড়িৎ আছে। একটার নাম দেওয়া হয়েছে ধনাত্মক তড়িৎ, একটার নাম দেওয়া হয়েছে ঋণাত্মক তড়িৎ। ইলেকট্রন যে কণা, তার মধ্যে ঋণাত্মক তড়িৎ এবং প্রোটনের মধ্যে ধনাত্মক তড়িৎ আছে। যে কোনো পদার্থই সাধারণত নিস্তড়িৎ, অর্থাৎ পরমাণু নিস্তড়িৎ। কেন হয় না, যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে, যার ফলে মোট আধান শূন্য হয়। এখন এই পদার্থটার সাথে যখন আরেকটা পদার্থকে ঘর্ষণ করা হয়, তখন কি হয়, একটা পদার্থ থেকে কয়েকটা ইলেকট্রন অন্য আরেকটা পদার্থে চলে যায়। এখন এখান থেকে যদি একটা ইলেকট্রন অন্য পদার্থে চলে যায়, তাহলে এখন কি হবে এই পদার্থটা? না, এখন এই পদার্থটার মধ্যে দেখা যাবে ইলেকট্রনের ঘাটতি। অর্থাৎ ছিল যতগুলো প্রোটন ততগুলোই নিউট্রন ছিল। সাপোজ মনে করলাম আমরা যে 10টি প্রোটন ছিল, তাহলে 10টি ইলেকট্রনই ছিল, মোট আধান কী হয়েছিল? শূন্য হয়েছিল। এখন একটা ইলেকট্রন যদি এই পদার্থে চলে যায়, তাহলে প্রোটন তো 10টাই থাকবে, কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেল? 9টা হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো আমার? একটা প্রোটন এক্সট্রা থেকে গেল এখানে। অর্থাৎ এই বস্তুটা ধনাত্মকভাবে আহিত হলো, প্রোটনের আধান ধনাত্মক, তাহলে এই পদার্থটা ধনাত্মকভাবে আহিত হলো। ঠিক একই রকমভাবে এই যে পদার্থ, এই পদার্থতেও সমসংখ্যক প্রোটন এবং সমসংখ্যক নিউট্রন ছিল, যার ফলে এখন এতে ইলেকট্রনের আধিক্য হলো। অর্থাৎ যতগুলো প্রোটন ছিল ততগুলো ইলেকট্রন তো আছেই, তার সঙ্গে এই ইলেকট্রন একটা যোগ হলো, অর্থাৎ একটা এক্সট্রা ইলেকট্রন যোগ হয়ে গেল, যার ফলে এর আধান হয়ে গেল ঋণাত্মক। এটাই হলো ঘর্ষণের ফলে কেন তড়িৎ সৃষ্টি হচ্ছে তার ইলেকট্রনীয় ব্যাখ্যা। তাহলে স্বাভাবিকভাবেই ঘর্ষণের ফলে যে তড়িৎ সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎ সমপরিমাণ বিপরীত জাতীয় তড়িৎ সৃষ্টি হবে। অর্থাৎ এখানে যত পরিমাণ ধনাত্মক আধান তৈরি হবে, ঠিক তত পরিমাণ এখানেও ঋণাত্মক আধান তৈরি হবে। এখন এই আধান সম্পর্কে আর একটু যদি আমরা জানি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমরা ক্লাস 8-এ অনেকটাই জেনেছি, তবুও আরেকটু তো আসি আমরা, যে এই আধান হচ্ছে একটা স্কেলার, এর কোনো ভেক্টর নেই, দিক নেই, এর কোনো অভিমুখ নেই, তাই এটা ভেক্টর রাশি নয়, এটা স্কেলার রাশি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা পদার্থের নিজস্ব বৈশিষ্ট্য, স্বকীয় ধর্ম। যেমন ভর হলো পদার্থের একটা স্বকীয় ধর্ম, ঠিক একই রকমভাবে আধান হলো পদার্থের একটা স্বকীয় ধর্ম। 2 নম্বর, একটু আগেই আমরা বললাম যে 2 ধরনের তড়িৎ আছে। একটাকের নাম দিয়েছি আমরা ধনাত্মক তড়িৎ, একটার নাম দিয়েছি আমরা ঋণাত্মক তড়িৎ। এখন এই ধনাত্মক তড়িৎ ধনাত্মক তড়িৎকে বিকর্ষণ করে, ঋণাত্মক তড়িৎ ঋণাত্মক তড়িৎকে বিকর্ষণ করে, কিন্তু ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে। অর্থাৎ সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে। নেক্সট আমরা বলতে পারি যে আধানের সংরক্ষণ সূত্র, যেমন আমরা ভরের সংরক্ষণ সূত্র পড়েছি, শক্তির সংরক্ষণ সূত্র পড়েছি, পরবর্তীকালে ভর এবং শক্তির মিলিত একসাথে, যে ভর এবং শক্তির মিলিত পরিমাণটা একই থাকে, ঠিক একই রকমভাবে আধানেরও সংরক্ষণ সূত্র আছে, যেখানে কি বলা হচ্ছে না, কোনো বিচ্ছিন্ন সংস্থা, বিচ্ছিন্ন সংস্থা মানে ধরো এই একটা বস্তু বা এখানে অনেকগুলো বস্তু আছে, কিন্তু এই ভেতরে যতগুলো বস্তু আছে এখান থেকে কোনো আধান বাইরে যাবে না, বা বাইরের থেকে কোনো আধান যদি ভিতরে না আসে, তখন এই সংস্থাটাকে বলা হবে বিচ্ছিন্ন সংস্থা বা আইসোলেটেড সিস্টেম। এখন এই আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে বা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে মোট আধান সংরক্ষিত থাকবে। অর্থাৎ মোট ধনাত্মক প্লাস ঋণাত্মক আধান যা আছে, এখন কিছু ঘটনা ঘটলো, কিন্তু এই ঘটনা ঘটার সময় খেয়াল রাখতে হবে বাইরের থেকে কোনো আধান ভেতরে আসা যাবে না, বা ভেতর থেকে কোনো আধান বাইরে যাওয়া যাবে না। তাহলে কিছুক্ষণ ওই ঘটনা ঘটার পরেও মোট ধনাত্মক প্লাস ঋণাত্মক আধানটা একই থাকবে। এটাকেই বলা হয় আধানের সংরক্ষণ সূত্র। মোট আধান সংরক্ষিত থাকবে, এটা গেল আধানের সংরক্ষণ সূত্র। নেক্সট আমার এখানে আরেকটা বলার বিষয় আছে, যেটা বলা হয় আধানের কোয়ান্টায়ন।
বা কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা কী জিনিস? এটা একটু বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে, একটু উঁচু জেনে, কোয়ান্টা কথাটা একটু পরে জানবে। যাই হোক, তবুও বলার চেষ্টা করছি আমরা এখানে। কোনো একটা বস্তুতে, এই একটা বস্তু, এই বস্তুটাতে কি পরিমাণ আধান থাকবে না, মনে করো কিউ আধান আছে, তাহলে এই কিউ আধান মাস্ট বি ইকুয়াল টু প্লাস মাইনাস এনি, অর্থাৎ এই কিউ অবশ্যই প্লাস মাইনাস এনির সঙ্গে সমান হবে, যেখানে এন হবে পূর্ণ সংখ্যা এবং ই হচ্ছে ইলেকট্রনীয় আধান, অর্থাৎ ইলেকট্রনের আধান। অর্থাৎ কোনো বস্তুতে যে আধান থাকবে সেই আধানটা হবে ইলেকট্রনীয় আধানের পূর্ণ গুণিতক। অর্থাৎ আমরা বলতে পারি একটা ইলেকট্রনে যে পরিমাণ আধান আছে তার ভগ্নাংশ আধান বাস্তবে অসম্ভব, বাস্তবে তার ভগ্নাংশ আধান হয় না। ইলেকট্রনীয় আধানটাই হচ্ছে ন্যূনতম আধানের পরিমাণ। আর তাই কোনো একটা বস্তুতে মোট আধানের পরিমাণ কিউ ইজ ইকাল টু প্লাস মাইনাস এনি। প্লাস এনি হতে পারে, যদি ধনাত্মক আধান হয় প্লাস এনি, যেখানে এন পূর্ণ সংখ্যা অর্থাৎ 1 2 3 4 5 ইত্যাদি। কখনোই 1.5 হবে না, কখনোই 2-3 হবে না, কখনোই 3-5 হবে না, পূর্ণ সংখ্যা হবে। বা নেগেটিভ আধান হলে মাইনাস এনি। এটা হলো গিয়ে এবারে আমাদের আধানের কোয়ান্টায়ন। নেক্সট আমরা আরেকটু এগিয়ে যাব। তোমাদের মনে হতে পারে যে আমি ইলেকট্রন বানানটা ভুল লিখেছি। ইলেকট্রন বানানটা কিন্তু এখানে ভুল নেই। এই ইলেকট্রন হচ্ছে গ্রিক ভাষায়। আমরা যে ইলেকট্রন জানি সেই ইলেকট্রন হলো ইলেকট্রন। যাই হোক, নেক্সট আমরা এসে যাই যে এই আধানের মাত্রা কি, আধানের একক কি ইত্যাদি জিনিসগুলোতে। কারণ আমরা বারবারই বলি যে কোনো রাশি যখন আমরা নতুন ইন্ট্রোডিউস করব, যখন আমরা নতুন রাশি জানব, অবশ্যই রাশির মাত্রা জানব এবং মাত্রার সঙ্গে সঙ্গেই যেটা আমাদেরকে জানতে হবে সেটা হলো গিয়ে পরে তার একক। বিভিন্ন পদ্ধতিতে একক আমরা জানি যে 3 রকমের পদ্ধতিতে আমরা এককের কথা বলি। লেট মেক সাম স্পেস। তাহলে আমরা আধান একটা নতুন রাশি পেলাম, যে আধানের ইংরেজি হচ্ছে কি বলে চার্জ, মাত্রা হলো আই টি, যেখানে আই হলো, আমরা এখনও পড়িনি, আসব, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার মাত্রা। প্রবাহ মাত্রাতে আমরা যাব একটু পরে। এর একক সিজিএস একক হলো গিয়ে পরে ইএসইউ আধান বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর এসআই পদ্ধতিতে আধানের একক হলো বৈজ্ঞানিক কুলম্ব। একটু পরেই কুলম্ব নিয়ে আমরা যাচ্ছি। কুলম্বের নাম অনুসারে কুলম্ব হচ্ছে গিয়ে পরে এসআই পদ্ধতিতে আধানের একক। সিম্বল হচ্ছে সি, 1 কুলম্ব। এটা হলো এসআই পদ্ধতিতে আধানের একক। এই এসআই পদ্ধতির সঙ্গে সিজিএস পদ্ধতির সম্পর্ক আছে। 1 কুলম্ব আধান সমান হলো 3 × 10⁹ ইএসইউ আধান। নেক্সট আমরা এরপর এসে যাব যে একটু আগেই আমরা বলেছি যে আধান, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। এখন আকর্ষণ বা বিকর্ষণ যাই হোক না কেন, বল,
তাহলে এই বলটা কত সেটা আমাদেরকে জানতে হবে, এবং সেই সংক্রান্ত সূত্র দিয়েছিলেন বিজ্ঞানী কুলম্ব। সেই কুলম্বের সূত্রে এরপর আমরা এসে যাই। কুলম্বের সূত্রে কি বলছে দেখা যাক। বিজ্ঞানী কুলম্বের সূত্র, যেখানে বলা হচ্ছে যে মনে করো এখানে একটা আধান Q1 আছে, এখানে একটা আধান Q2 আছে, যাদের মধ্যে দূরত্ব হলো r। কুলম্বের সূত্র বলছে এই আধান দুটির মধ্যে ক্রিয়ারত বল, এবার বলটা কী হবে আমরা জানি। যদি এই আধান দুটো বিপরীত জাতীয় আধান হয় তাহলে অবশ্যই কী হবে, আকর্ষণ হবে, অর্থাৎ এ এর দিকে আকর্ষিত হবে, এ এর দিকে আকর্ষিত হবে। কিন্তু যদি দুটো আধান সমজাতীয়, অর্থাৎ দুটোই যদি ধনাত্মক হয় বা দুটোই যদি ঋণাত্মক হয়, তাহলে এই আধানটার উপর বল ক্রিয়া করবে এই দিকে, আর এই আধানটার উপর বল ক্রিয়া করবে এই দিকে। এখন দিক তো পেয়ে গেলাম যে কোন দিকে বলটা ক্রিয়া করবে, কিন্তু এই বলটার মান কত? না, মান হলো যে ক্রিয়ারত বল যদি F হয় তাহলে কুলম্বের সূত্র বলছে যে F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2, অর্থাৎ দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়ারত বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ F ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 এবং F ইজ প্রপোর্শনাল টু 1/r²। আধান দুটির মধ্যে ক্রিয়ারত বল আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা লিখতে পারি F ইজ প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 ডিভাইড বাই r²। और এখান থেকে লেখা যায় F ইকুয়ালস টু Q1 ইন্টু Q2 বাই r² ইন্টু একটা ধ্রুবক দিতে হয় কে। এই কে ধ্রুবকটার বিভিন্নভাবে আছে, আমরা আসছি একটু পরে। এই কে একটা সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকটা দুটো জিনিসের উপর নির্ভর করে। এক নম্বর হচ্ছে পরিমাপ পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতিতে আমরা পরিমাপটা নিচ্ছি, কিউ এর একক কী, আর এর একক কী, এফ এর একক কী, তার উপর কে এর মান নির্ভর করে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে এই Q1 এবং Q2 অর্থাৎ আধান দুটির মাঝে কি মাধ্যম আছে। মাধ্যম মানে তার মধ্যে বায়ু আছে না কাঁচ আছে না অভ্র আছে না প্লাস্টিক আছে, তার উপরও কিন্তু এই কে এর মান নির্ভর করে। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য, বায়ুর জন্য এই কে এর মান হয় 1। অতএব সেক্ষেত্রে আমরা লিখতে পারি F ইকুয়ালস টু Q1 Q2 বাই r²। তাহলে স্বাভাবিক সিজিএস পদ্ধতিতে আমরা আলোচনা করছি, তাহলে সেক্ষেত্রে F হবে ডাইন, আর হবে সেন্টিমিটার, Q1 এবং Q2 হবে ESU আধান, সেক্ষেত্রে কে সমান 1। আর SI পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য এই কে ইকুয়ালস টু হবে 1/4πε0। সেক্ষেত্রে F ইকুয়ালস টু হয় Q1 Q2 ডিভাইড বাই 4πε0 r²। এই চিহ্নটার নাম হচ্ছে এপসাইলন নট। এই এপসাইলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসাইলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আমরা আরেকটু মুছি জায়গা করে। এই এপসাইলন নট, যেটাকে আমরা কি বললাম, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যার মান হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। বাকি আমি এখানে আর ঢুকবো না, কারণ এসআই পদ্ধতিতে নেই আমাদের। একটু পরের দিকে আধানের এককগুলো বলার সময় আরেকবার এটাতে যাব। তবে এটা আরেকটু মনে রাখা খুব সহজ, সেটা হচ্ছে 1/4πε0টা মনে রাখা খুবই সহজ। এটা একটু কেমন লাগছে, মনে রাখা একটু কঠিন হয়।
এটা খুব সহজ, এটার মান হলো 9 × 10⁹ 1/4πε0 = 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার হচ্ছে এর। নেক্সট আমরা ওই সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের ইকুয়েশনটাতে আবার আসি। F = Q1 Q2/r²। এটার থেকে আমরা কি বুঝতে পারি, অনেকগুলো জিনিস আমরা এখান থেকে আসবো একে। ধরো আমি এই দুটো আধানকে একই রাখলাম, দূরত্বটা এখন আর আছে, দূরত্বটা দ্বিগুণ করে দিলাম, অর্থাৎ 2r করে দিলাম। এই ছিল, এইখানে নিয়ে এলাম Q2, তাহলে তখন বলটা কী হবে না, কী বলা হয়েছে, প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ আরের জায়গায় যখন 2r² হয়ে যাবে, তাহলে এটা যদি 2r² হয়ে যায় কী হয়ে যাবে না 4r²। তার মানে কী দাঁড়িয়ে গেল আমাদের F/4, অর্থাৎ বলটা 1/4 গুণ হয়ে যাবে। যদি দূরত্বটা 3 গুণ হয় তাহলে তখন আধান দুটির মধ্যে ক্রিয়ারত বল হয়ে যাবে 1/9 গুণ, অর্থাৎ যত আধান দুটো দূরে দূরে থাকবে তত তাদের মধ্যে ক্রিয়ারত বলের পরিমাণ কমে যাবে। আবার যদি দূরত্বটা একই থাকে, আধানের পরিমাণটা পাল্টে দিই, ধরো এই আধানটাকে দ্বিগুণ করে দিলাম, তাহলে এই আধানটা দ্বিগুণ করে দিলে এখানে কী হয়ে যাবে 2q1, অর্থাৎ বল কী হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে। যদি দুটোকেই দ্বিগুণ করে দিই, দূরত্বটাকে একই রেখে পড়ে, তাহলে তাদের মধ্যে ক্রিয়ারত বল কী হবে না 4 গুণ হয়ে যাবে, কারণ এটাও 2 এটাও 2, 2 × 2 মানে 4, 4 গুণ হয়ে যাবে। এরপর আমরা এসে যাই এখানে, যে একটু আগেই আমরা কি বলেছিলাম ইএসইউ আধান, আর এসআই পদ্ধতিতে একক কী বলেছিলাম না কুলম। এখন সিজিএস পদ্ধতিতে যে আধানের একক এক ইএসইউ আধান, সেই এক ইএসইউ আধানটা কাকে বলে দেখা যাক। এখানে যদি আমরা Q1 = Q2 = Q বসাই, R = 1 সেন্টিমিটার বসাই, এবং F সমান যদি 1 ডাইন বসাই, সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, তাহলে কি দাঁড়ায় না 1, F এর জায়গায় 1 বসালাম, Q1 এর জায়গায় Q, Q2 এর জায়গায়ও Q, /r, R এর জায়গায় 1 বসালাম তার স্কোয়ার। और এখান থেকে তাহলে কি দাঁড়ালো 1 × 1 1, Q × Q Q², তাহলে Q² সমান কি দাঁড়িয়ে গেল 1, বা Q = ±1, অর্থাৎ তখন প্রত্যেকের আধান কী হয়ে গেল, হয় +1 ইএসইউ বা -1 ইএসইউ। অর্থাৎ আমরা বলতে পারি যে দুটো বিন্দু আধানকে, দুটো সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান, দুটি সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি তারা পরস্পরকে এক ডাইন বল দ্বারা বিকর্ষণ করে, তাহলে প্রত্যেকের আধানকে বলা হবে এক ইএসইউ আধান। দেখো ডেফিনেশন আমি কীভাবে নিয়ে এসেছি, আমি কুলম্বের সূত্র লিখেছি, তারপর কি বললাম যে দুটো সমপরিমাণ সমজাতীয় আধান, সমজাতীয় মানে দুটোই প্লাস নিলাম বা দুটোই মাইনাস নিলাম, এটা নেওয়ার অর্থ কি না ডেফিনেশনটাতে যাতে আমরা বিকর্ষণ কথাটাকে ব্যবহার করতে পারি। সমপরিমাণ করার জন্য কি করলাম, Q1 Q2 দুটোই Q নিলাম, Q করে দিয়েছি, আর দুটোকে কত দূরত্বে রেখেছি না 1 সেন্টিমিটার, তাহলে আরের জায়গায় 1 বসিয়ে দিলাম। আর কি বললাম যে যদি তারা পরস্পরকে এক ডাইন বল দ্বারা বিকর্ষণ করে, তাহলে বলটা কত হয়ে গেল 1 ডাইন, 1 বসালাম, তাহলে 1 সমান Q × Q/1, তাহলে Q² সমান 1, তাহলে Q সমান ±1। তাহলে আমাদের ডেফিনেশন মুখস্থ রাখার কোনো দরকার নেই, এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি। কীভাবে পাচ্ছি আমরা, যে দুটো সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান, এটা কার জন্য বটে 1 কার জন্য বায়ু মাধ্যমের জন্য বা শূন্য মাধ্যমের জন্য, তাহলে ওই জন্য আমাকে শূন্য মাধ্যমে বলতে হবে যে দুটো সমপরিমাণ সমজাতীয় বিন্দু আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরে থাকলে যদি তারা পরস্পরকে এক ডাইন বল দ্বারা বিকর্ষণ করে, তবে প্রত্যেকের আধানকে বলা হবে এক ইএসইউ আধান। তাহলে এক ইএসইউ আধানটা কত পরিমাণ আধান সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। নেক্সট আমরা কুলম কথাটা বলেছি, দেখা যাক কুলমটার কীভাবে আমরা সংজ্ঞা দিতে পারি। একটু আগে আমরা এসআই পদ্ধতির জন্য শূন্য মাধ্যমে যদি দুটো আধান থাকে
তাহলে আমরা কি লিখেছিলাম না Q1 Q2 ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। এখানেও আমরা মনে করলাম যে দুটো বিন্দু আধান সমজাতীয় সমপরিমাণ বিন্দু আধান পরস্পর মিটার দূরত্বে আছে। এটা কি হলো এসআই পদ্ধতি, যেহেতু এই আমরা 1 মিটার নিলাম, অর্থাৎ R ইকুয়ালস টু 1 মিটার। তখন এফ যদি 9 × 10⁹ নিউটন হয় তাহলে কি হচ্ছে দেখা যায়। তাহলে এফের জায়গায় কত বসাবো না 9 × 10⁹ সমান Q1 এর জায়গায় Q, Q2 এর জায়গাতেও Q, আর 1/4 পাই এপসাইলন 0 কত লিখে রেখেছি না 9 × 10⁹ লিখে দিলাম এখানে 9 × 10⁹। নিচে কি আছে আর স্কোয়ার, আর কত 1, তাহলে আর এর জায়গায় 1 লিখলাম। তাহলে কি দাঁড়ালো আমাদের 9 × 10⁹, 9 × 10 কেটে গেল, তাহলে Q²/1 সমান 1, তাহলে Q² সমান 1, অর্থাৎ Q = ±1, আবার আমরা 1 পেলাম। অর্থাৎ এটা হলো এসআই পদ্ধতিতে। তাহলে কি বটে না কুলম্ব। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা কীভাবে দেবো যে দুটো বিন্দু আধান শূন্য মাধ্যম 1 মিটার ব্যবধানে থাকে, যদি তারা পরস্পরকে 9 × 10⁹ নিউটন বল দ্বারা বিকর্ষণ করে তবে প্রত্যেকের আধানকে বলা হবে 1 কুলম্ব আধান। স্বাভাবিক আমরা বুঝতে পারছি 1 কুলম্ব অনেক বেশি পরিমাণ আধান। 1 কুলম্বের সাথে ইএসইউর কি সম্পর্ক আমরা এর আগেই দেখেছি, আর একবার লিখে দিই এখানে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ আধান। এটা হলো সিজিএস এবং এসআই পদ্ধতিতে আধানের পরিমাণের মধ্যে সম্পর্ক। এই অংশ পর্যন্ত বোঝা গেছে। এবার নেক্সট অংশ আমরা এগিয়ে যাই, তার জন্য আমাদের স্পেস। তাহলে দেখো আমরা দেখলাম যে আধানের পরিমাণ কত, আধানের একক কত, কি পরিমাণ আধানকে আমরা 1 ইউসিউ আধান বলবো বা কি পরিমাণ আধানকে আমরা 1 কুলম্ব পরিমাণ আধান বলবো, বা কুলম্বটা কত বড় একক ইত্যাদি ইত্যাদি আমরা পড়লাম। আরও আমরা পড়লাম যে আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, বা কোনো একটা জায়গায় যদি আধান থাকে সেখানে অন্য আধান আনলে পরে তার উপর বল ক্রিয়া করে, এটা আমরা দেখলাম। এখন একটা আধান তার চারপাশে একটা অঞ্চল, যে অঞ্চলে যদি অন্য কোনো আধান আসে তাহলে তার উপর বল ক্রিয়া করবে। যেমন ধরো এখানে একটা আধান কিউ আছে, তাহলে নিশ্চয়ই এর চারপাশে একটা অঞ্চল আছে, সে অঞ্চলটা কতটা আমরা একটু পরে আসছি, যেখানে অন্য কোনো আধান আনলে পরেই তার উপর বল ক্রিয়া করবে। কত বল ক্রিয়া করবে না একটু আগে দেখলাম Q1 Q2/4 পাই এপসাইলন নট আর স্কয়ার বা Q1 Q2/r স্কয়ার সিজিএস পদ্ধতি, তাহলে বল ক্রিয়া করবে। সেই বলটা হচ্ছে Q1 Q2/r স্কয়ার সিজিএস পদ্ধতি। এখন এই বলটা তখনই শূন্য হবে যদি আরটা 0 হয়, অর্থাৎ একমাত্র এই আধান থেকে ইনফিনিটিতে থাকলে পরে এই বলের পরিমাণ শূন্য হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে যে এই আধান থেকে কিছুটা দূরে নিয়ে গেলে পরেই বলের পরিমাণ প্রায় শূন্য হয়ে যায়, খুব একটা কাজ করে না। যাই এখন তাহলে এই আধানটার চারপাশে একটা অঞ্চল আছে, যে অঞ্চলে তার একটা প্রভাব আছে। হোয়াট ইজ দ্যাট প্রভাব? সেই প্রভাবটা কি না, প্রভাবটা হচ্ছে ওখানে যদি অন্য কোনো আধান আসে তারপর বল ক্রিয়া করে, সেই যে অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হয় এই আধানটা তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রে দুটো জিনিস দিয়ে পরে আমরা বোঝাই যে তড়িৎ ক্ষেত্রটা কত বেশি তীব্র না কত বেশি মৃদু। একটা হচ্ছে ক্ষেত্র প্রাবল্য, একটা হচ্ছে বিভব। ক্ষেত্র বললটা কি না, এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একটি একক ধনাত্মক আধান রাখা হয় তাহলে সে যে বল অনুভব করবে সেটাকে বলা হয় এই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ধরো এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বললো কত, কী করে পাবো না, এই বিন্দুতে একটা +1 আধান নিয়ে আসবো, নিয়ে দেখবো এই আধানের উপর কত বল ক্রিয়া করছে। যে বল ক্রিয়া করবে সেটাই হবে এই বিন্দুতে এই তড়িৎ ক্ষেত্রটার ক্ষেত্র প্রাবল্য। তাহলে স্বাভাবিক ক্ষেত্র বললো একটা যেহেতু বল, তাহলে এটা একটা ভেক্টর রাশি।
এটাতে আর আমি বেশি কিছু যাচ্ছি না। এর একক হচ্ছে নিউটন পার কুলম এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে সবগুলোই লেখা হয় ইএসইউ দিয়ে পড়ে, অর্থাৎ প্রাবল্য ইএসইউ প্রাবল্য। আরেকটা রাশি দিয়ে পড়ে তড়িৎ ক্ষেত্রকে তীব্র বা মৃদু আমরা বুঝতে পারি, সেটা একটা স্কেলার রাশি। কি? এটাই আমাদের ক্লাস 9-এর ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তড়িৎ বিভব। ইলেকট্রিক পোটেনশিয়াল। বা শুধু পোটেনশিয়াল বলা হয়। ইলেকট্রিক পোটেনশিয়াল বা শুধু পোটেনশিয়ালও এখানে বলা হয় আমাদের। মানে এটা কী জিনিস? এটা হলো যেমন তড়িৎ ক্ষেত্রে আমরা ক্ষেত্র বলে বললাম, ঠিক তেমনি তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে বিভব কত যদি বলা হয়, তাহলে কি করে বলবো? না, এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান নিয়ে আসবো। আনতে গেলে আমাকে কাজ করতে হবে। কোথা থেকে আনবো? না, অসীম দূরত্ব থেকে আনবো। কেন? না, এই আধানটার জন্য অসীম দূরত্বে ক্ষেত্রফল হলো 0। তাহলে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব। আবার বলছি, ভালো করে শোনো। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাই হলো তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব। স্বাভাবিকভাবেই বিভিন্ন বিন্দুতে নিয়ে আসতে বিভিন্ন পরিমাণ কাজ করতে হবে। এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হবে এই বিন্দুতে আনতে একই পরিমাণ কাজ করতে হবে না। তাহলে বিভিন্ন বিন্দুর বিভব বিভিন্ন হবে। এই দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলা হয় বিভব পার্থক্য। বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য। এখন আরেকটু এই জায়গাটাতে যায় যে মনে করো সব সময় আমার কাছে যে হাতের কাছে একক ধনাত্মক আধান থাকবে এমন কোনো কথা নেই। মনে করো অসীম দূরত্ব থেকে কিউ আধানকে আনলাম। এই কিউ আধানকে আনতে কৃতকার্য মনে করো ডাব্লিউ। তাহলে একক আধান প্লাস কিউ আধানকে আনিছি, প্লাস কিউ ধনাত্মক আধানকে আনতে কৃতকার্য ডাব্লিউ। তাহলে +1 আধানকে আনতে কৃতকার্য কত? না W/Q। +1 আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হয় ওই বিন্দুর তড়িৎ বিভব। অর্থাৎ এটাই হয়ে গেল তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর তড়িৎ বিভব। বিভবকে সাধারণত ভি দিয়ে লেখা হয়। তাহলে ভি সমান হয়ে গেল W/Q। অর্থাৎ বিভব বলতে তড়িৎ বিভব সমান কৃতকার্য বাই আধান। তাহলে এই বিভবের একক কী হবে বা মাত্রাই বা কী হবে? না, বিভবের মাত্রা কী করে পাবো? না, কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। কৃতকার্য বাই আধান, যেহেতু কার্যের মাত্রা আমরা শিখেছি ক্লাস 9-এ। কার্যের মাত্রা হলো mL² T⁻²। আর আধানের মাত্রা আজকে শিখলাম IT। তাহলে দাঁড়ালো কি আমাদের mL² T⁻²। আর এখান থেকে টি উপরে গেলে -1 মানে -3 হয়ে গেল। আর আই উপরে গেলে -1, আই এর পর নিচে 1 আছে, তাহলে উপরে গেলে -1 হয়ে যাবে। অর্থাৎ বিভবের মাত্রা হলো mL² T⁻³ I⁻1। এরপরে এসে যায় এর বিভবের সিজিএস একক এবং এসআই একক। সিজিএস একক হলো ইএসইউ বিভব, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বিভব। তাহলে এই এক ইএসইউ বিভব কাকে বলবো? না, এক ইএসইউ বিভব হলো, বিভব মানে আমরা কি লিখেছি? না, বিভব ইজিক্যাল টু কৃতকার্য বাই আধান। তাহলে সিজিএস পদ্ধতিতে বিভব, তাহলে সিজিএস পদ্ধতি কৃতকার্য। কার্যের একক কি পড়েছো ক্লাস 9-এ? কার্যের একক আর্ক। গুড, আর্ক। আর আধানের একক কি পড়লাম একটু আগেই? ইএসইউ আধান। তাহলে এক ইএসইউ বিভব কাকে বলবো?
না +1 ইএসইউ আধান, অর্থাৎ এক ইএসইউ ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি এক আর্গ কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হয় এক ইএসইউ বিভব। অসীম দূরত্ব থেকে এক ইএসইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি এক আর্গ কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হয় এক ইএসইউ বিভব। এসআই পদ্ধতিতে বিভবের একক হলো ভোল্ট। ভোল্ট 1 ভোল্ট কাকে বলা হবে না, এসআই পদ্ধতিতে আমরা করছি। বিভব ভি হলো 1 ভোল্ট। বিভব সমান কি কৃতকার্য বাই আধান। কৃতকার্যের একক কি এসআই পদ্ধতিতে? কার্যের একক স্পিক আউট জুল। তাহলে কার্যের একক হলো জুল। আর আধান, আধানের একক কি পড়লাম আমরা? কুলম। তাহলে কি বলবো আমরা না, অসীম দূরত্ব থেকে 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট। অসীম দূরত্ব থেকে 1 কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট। তাহলে ভোল্ট আমরা জানলাম, ইএসইউ বিভবও জানলাম। একটু আগেই বললাম বিভব পার্থক্য, দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য সেটাকে বলা হয় বিভব পার্থক্য। তারও একক কিন্তু এসআই পদ্ধতিতে ভোল্ট এবং সিজিএস পদ্ধতিতে বিভব। কাকে বলা হবে না, যদি এটা এ বিন্দু হয়, এটা বি বিন্দু হয়, এই বিন্দুর বিভব যদি হয় ভিএ, এই বিন্দুর বিভব যদি হয় ভিবি, এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা আধানকে নিয়ে যেতে বা কিউ আধানকে নিয়ে যেতে যদি ডাব্লিউ এবি পরিমাণ কাজ করতে হয়, একটা একক আধানকে নিয়ে যেতে যদি ডাব্লিউ এবি পরিমাণ কাজ করতে হয়, তাহলে কৃতকার্য ইকুয়ালস টু কী হবে না ভিবি মাইনাস ভি। এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে আমাকে কি কাজ করতে হচ্ছে? ডাব্লিউবি পরিমাণ কাজ করতে হচ্ছে। কাকে নিয়ে যেতে না একক ধনাত্মক আধানকে। তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আর এক বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়, তাকেই বলা হয় ওই বিন্দু দুটির মধ্যে বিভবের পার্থক্য। তাহলে স্বাভাবিকভাবেই বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিএ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এবি। তাহলে যদি ডাব্লিউ এবি ধনাত্মক হয়, অর্থাৎ এখান থেকে এখানকে যদি একটা আধানকে নিয়ে যেতে আমাকে কাজ করতে হয়, এক্সটার্নাল সিস্টেমকে কাজ করতে হয়, তাহলে এই বিন্দুর বিভব হবে বেশি, এই বিন্দুর বিভব হবে কম। কেন না কাজ করা আমাকে কাজ করতে হয়, তাহলে ধনাত্মক, তাহলে ভিভি বড় হবে কার থেকে? ভি এর থেকে। আর যদি আমাকে কাজ করতে না হয়, আধানটা অটোমেটিক্যালি এখান থেকে এখানে যায়, তাহলে আধান নিজে কাজ করছে, বাইরে থেকে কাজ করতে হচ্ছে না, সেক্ষেত্রে কৃতকার্যটা হলো নেগেটিভ, অর্থাৎ এটা নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ হওয়ার অর্থ কী করলে নেগেটিভ হবে না, যদি এইটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে এই বিন্দুর বিভব হবে বেশি। এখন এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হলো বিভব পার্থক্য। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট। তার অর্থ কি? কার অর্থ হলো একটা 1 কুলম ধনাত্মক আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে যেতে গেলে আমাকে 1 জুল কাজ করতে হবে। এটা গেল আমাদের বিভব পার্থক্য নিয়ে। এখন এরপর আমরা এটাতে মুছে দিই। এরপরে আস্তে আস্তে আমরা স্থির তড়িৎ ছেড়ে চলতড়িতের মধ্যে প্রবেশ করছি। চলতড়িৎ কথার অর্থ কি না আধান চলাচল করতে পারে। এতক্ষণ পর্যন্ত যে আলোচনার মধ্যে আমরা ছিলাম সেই আলোচনাটা হলো স্থির তড়িৎ, অর্থাৎ যেখানে আধান স্থির অবস্থায় থাকে। এখন এই আধান কোনো পদার্থের মধ্যে চলাচল করতে পারে কি পারে না এর উপর ভিত্তি করে পদার্থকে প্রাথমিকভাবে দুভাগে ভাগ করা হয়। কতকগুলো পদার্থগুলো হয় পরিবাহী বা কন্ডাক্টর, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই আধান চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। আর যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে আধান চলাচল করতে পারে না বললেই হয়, আমরা না বলতে পারি না কিন্তু হয় না বললেই চলে, সেই সমস্ত পদার্থকে বলা হয় অন্তরক পদার্থ
বা অপরিবাহী পদার্থ বা ইনসুলেটর। পরবর্তীকালে আরেকটু উঁচু ক্লাসে গিয়ে পড়ব এই দুইয়ের মাঝামাঝি এক ধরনের পদার্থ আছে, অর্থাৎ যে সমস্ত পদার্থে খুব সহজে চলাচল করতে পারে না কিন্তু বিশেষ পরিস্থিতিতে কিন্তু আধান চলাচল করতে পারে, সেই সমস্ত পদার্থগুলোকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। এটা নিয়ে এখন বর্তমান বিজ্ঞান খুব বেশি এটা নিয়ে কাজ করছে, আমরা জানবো পরে। এখন পরিবাহী পদার্থ আমরা জানি প্রায় সমস্ত ধাতব পদার্থই হলো কুপরিবাহী, এই সুপরিবাহী বা কন্ডাক্টর। আর অধাতব পদার্থ যেগুলো কাঠ, কাগজ, রবার এগুলো হচ্ছে গিয়ে পরে অন্তরক পদার্থ। প্লাস্টিক, এবোনাইট এগুলো অন্তরক পদার্থ। আর লোহা, অ্যালুমিনিয়াম, তামা এগুলো সব হচ্ছে গিয়ে পরে পরিবাহী পদার্থ। এখন এগুলোর মধ্য দিয়ে খুব সহজে আধান কী করতে পারে বললাম, চলাচল করতে পারে, যার জন্য এদেরকে পরিবাহী পদার্থ বলা হয়। এখন এই আধান চলাচল কোন দিক থেকে কোন দিকে হয় সেটা একটু আমরা জানি। কিভাবে হয়? ধরো আমরা বিভবের কথা বললাম যে এই একটা বস্তু বিভব আছে, অর্থাৎ এটা আহিত হলে পরেই একটা তড়িৎ অবস্থা আছে, যে তড়িৎ অবস্থা বিভব দিয়ে আমরা প্রকাশ করতে পারি, আবার ক্ষেত্রফল দিয়েও প্রকাশ করতে পারি। এখন এ একটা বস্তু, বি একটা বস্তু, দুটোই আমরা মনে করলাম আহিত বস্তু। এখন এই দুটো আহিত বস্তুকে যদি আমরা সংস্পর্শে নিয়ে আসি তাহলে একটার থেকে একটাতে আধান যাবে। এখন কোনটা থেকে কোনটাতে আধান যাবে এটা যে ঠিক করে দেয় তাকেই বলা হয় বিভব। সাধারণত আমাদের রীতি, কনভেনশন হলো গিয়ে পরে আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। অর্থাৎ যদি এই দুটোকে যোগ করে দেখা যায় এই বিন্দু থেকে এই বস্তু থেকে এই বস্তুর দিকে বিভব যায়, তাহলে এটাকে বলা হয় উচ্চ বিভবে আছে এবং এটাকে বলা হয় নিম্ন বিভবে আছে। কোন আধান? না ধনাত্মক আধান। ধনাত্মক আধান যদি এই বস্তু থেকে এই বস্তুতে যায় তাহলে বলবো এটা উচ্চ বিভবে আছে, এটা আছে নিম্ন বিভবে। আবার উচ্চ বিভব যেমন আবার পৃথিবী, আমাদের পৃথিবীকে সবসময় আমাদের ধরা হয় রীতি হচ্ছে কি বলে শূন্য বিভব। অর্থাৎ এই একটা বস্তু যদি পৃথিবীর সাথে যোগ করলে পরে দেখা যায় যে ধনাত্মক আধান এই বস্তু থেকে এই বস্তুতে যাচ্ছে, তাহলে বলা হবে এইটা উচ্চ বিভবে আছে বা ধনাত্মক বিভবে আছে, পজিটিভ বিভবে আছে। আর যদি দেখা যায় যে এই একটা বস্তু এই বস্তু থেকে এই বস্তুতে ধনাত্মক আধান যায়, তাহলে এই বস্তুটাকে বলা হয় নিম্ন বিভবে আছে বা নেগেটিভ বিভবে আছে। তবে তোমাদের জানার জন্য আমরা বলে রাখি যে ধনাত্মক আধান কিন্তু সাধারণত চলাচল করে না, চলাচল করে ঋণাত্মক আধান। এই যুক্ত কণা ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। তো এই ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণায় তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, বিশেষত ধাতব পদার্থে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে। এখন আমরা আরেকটু জায়গাতে যাই, যে একটু আগেই বললাম যে মনে করে এটা একটা উচ্চ বিভব বস্তু আছে, এটা নিম্ন বিভব বস্তু আছে। তাহলে উচ্চ বিভব মানে ধনাত্মক বিভব আর নিম্ন বিভব মানে ঋণাত্মক বিভব। তাহলে এই দুটোকে যদি একটা পরিবাহী তার দিয়ে যোগ করি তাহলে কী হবে না এখান থেকে আধান যাবে। এই আধান চলাচলটাকেই বলা হয়, তড়িৎ প্রবাহ। আমরা পরের ক্লাসে এই চলতড়িতে যাব, স্থির তড়িৎ আমাদের প্রায় শেষের মুখে। এই যে আধান চলাচল, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে আধানের যে চলাচল, যাকে বলা হয় তড়িৎ প্রবাহ, সেই প্রবাহ মাত্রা হলো গিয়ে পরে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় প্রবাহ মাত্রা। 1 সেকেন্ডে কোনো একটা পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ মাত্রা। যদি বলি যে টি সেকেন্ডে কিউ আধান প্রবাহিত হয়, তাহলে 1 সেকেন্ডে কী পরিমাণ আধান প্রবাহিত হয় না কিউ বাই টি। এই 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলা হয় প্রবাহ মাত্রা। অর্থাৎ প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়, অর্থাৎ আধানের প্রবাহ ডিভাইড বাই সময়। 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাকে বলা হয় প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রার মাত্রাই হলো আই, মূল একক হিসাবে ধরা হয়, যেটা আমরা ব্যবহার করেছি।
এর এসআই একক, চলতড়িতের ক্ষেত্রে কেবলমাত্র এসআই একক আমরা ব্যবহার করব, সেটা হলো বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে অ্যাম্পিয়ার। পরবর্তীকালে আমরা এর পরের আলোচনায় এরপর আমরা যাব। আপাতত আজকে আমরা এখানেই আলোচনাকে শেষ রাখছি। স্থির তড়িৎ সংক্রান্ত আলোচনা প্রায় কমপ্লিটেড। আশা করি তোমাদের ক্লাস 8-এর পড়াটাও রিভিশন হয়ে গেছে এবং আজকে আরও কিছু নতুন আমরা জানলাম। এই স্থির তড়িৎ সংক্রান্ত পড়াটা তোমরা কমপ্লিট করে নেবে। নেক্সট আমরা চলতড়িতে যাব এবং সেই চলতড়িৎ সংক্রান্ত আলোচনায় আমরা থাকব। ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতেই থাকবে। আবারও বলছি বারবার করে, বাড়িতেই থাকবে। আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য যতটা সম্ভব। নমস্কার। ধন্যবাদ বীরেশবাবুকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আশা করি উনি তোমাদের ওনার মতো করে পাঠদান করতে পেরেছেন। উনি এখানকার স্বনামধন্য শিক্ষক, ওনার প্রচুর ছাত্রছাত্রী, তাই ওনাকে আরও একবার ধন্যবাদ। তোমরা এর আগের ভিডিওগুলো এবং এই ভিডিওটা সাইমultaneously দেখে যাবে। যা প্রশ্ন থাকবে তা মানভূম উত্তরণের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আরেকবার লিখে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা একটু মুছছি, তোমরা আমাকে জানাতে পারো, ফোন করার প্রয়োজন নেই, হোয়াটসঅ্যাপ করলেই হবে। সংশ্লিষ্ট শিক্ষককে আমরা এই মানভূম উত্তরণের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাবে, সংশ্লিষ্ট শিক্ষককে আমরা তোমাদের প্রশ্নটা পাঠিয়ে দেব এবং উনি তোমাদের যথাসময়ে যথাসম্ভবভাবে উত্তর দিয়ে দেবেন। আগামীকালকে এই একই জায়গায় একই সময়, অর্থাৎ 6টার থেকে আমাদের টাইম, কালকে 6টা না 6:30, 6:30 থেকে আমরা এই একই জায়গায় ইতিহাস পড়াবেন নিরঞ্জনবাবু। উনিও আমাদের এখানকার একজন বিদ্যালয়ের শিক্ষক। এবং সবচেয়ে গর্বের বিষয়, যেটা যথেষ্ট গর্বের বিষয় এবং যথেষ্ট আমাদের ক্ষেত্রে, যার মোটিভেশন ছাড়া এই কাজটা হয়তো হয়েই উঠত না, তিনি হচ্ছেন এখানকার ব্লক উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী অনির্বাণ মণ্ডল মহাশয়। উনি, এই অনির্বাণ বাবু, আগামী পরশুদিন অর্থাৎ রবিবার দিন এই একই জায়গায় আসবেন ইংলিশ ক্লাস নিতে। তোমরা থাকবে, আমাদের সাথেই থাকবে এবং আশা রাখি তোমাদের ভালো লাগছে। বাড়িতে থাকো, সুস্থ থাকো, বাড়িতে থেকেই আমরা কোভিড-19কে জয় করতে পারবো আশা রাখি। তোমরা নিজেদের মতো করে পড়াশোনা চালিয়ে যাও। আজকের মতো এখানে, ধন্যবাদ। 1 মিনিট। যদি তোমরা আরও ডিটেলসে ক্লাস করতে চাও বা দেখতে চাও, ফ্রি অফ কস্ট, জাস্ট নেট ইউজ করলেই হবে। সেটা হলো আমার ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে লিখে দিচ্ছি। ডিটেলসে আরও পেয়ে যাবে প্রতিটি চ্যাপ্টারের পড়া। এই ইউটিউব চ্যানেলে সমস্ত ফিজিক্সের পড়া তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।